আপনি বলুন তো একটা কথা, অভয়ের মা বাবা নিজের টাকা খরচ করে যখন সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং একটা বার শুধু আমাদের অমিত শাহের কাছে দেখা করতে চেয়েছিল, সেই সময় কেন দেখা করেনি? তোমার মনে আছে বোধ হয়? হ্যাঁ, তুমি অস্বীকার করতে পারবে? সেই সময় মিস্টার অমিত শাহ কেন দেখা করেনি? অন হিউম্যানিটিক্যাল গ্রাউন্ড একটা অসহায় মায়ের তরুণী একমাত্র কন্যা, কত কষ্ট করে তাকে ডাক্তার করেছে, কিভাবে হত্যা করেছে, তার মা একটুখানি দেখা করতে গিয়েছিলেন আমাদের গৃহমন্ত্রীর কাছে, দেখা করতে পারেনি। আর এখন দেখা করছে, এখন প্রধানমন্ত্রী ওনাকে প্রাণ ভরে আশীর্বাদ করছে, খুব ভালো, আমি তো ওনাকে রেসপেক্ট করি, নিশ্চয়ই করেছেন প্রাণ ভরে আশীর্বাদ, কিন্তু তখন করেননি কেন? তখন কেন সে আজকে পিলার টু পোস্ট, পোস্ট টু পিলার দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, অসহায় হয়ে কান্না করছে যে আমার মেয়েটা একটা জাস্টিস দিন? কি করে আজকে এই জিনিসটা হতে পারে? সাধারণ মানুষের এই প্রশ্নটাও তো রয়ে গেছে, এইটা ক্ষতর মধ্যে, বুকের মধ্যে রয়েছে। আজও মানুষ বলে সেই সময় মিস্টার অমিত শাহ কেন আজকে তাকে হি শুড গিভ পেশেন্ট হিয়ারিং কেন দেয়নি? এখন দিচ্ছে, এখন ভোট আসার পরে আমার দরকার ছিল বলে ভোট দরকার, মানুষ বলছে। আমি বলতে পারি সেটা হচ্ছে আপনার আমার জন্য এক আইন, সোজা লক আপ হয়ে যাচ্ছে। আর ওই আইনটাই যদি ওদের ক্ষেত্রে হয়, লক আপ হচ্ছে না, লটা কেঁপে যাচ্ছে। তার জন্য টাকা আয় করতে হবে, তার জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। আচ্ছা, আমি আপনাদের শেষ করছি একটা কথা বলি। আমার যেটা খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে এই যে সুমিত রায়ের যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়, আপনারা দেখে নেবেন, সুমিত রায়ের যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়, তখন যখন সুমিত রায়ের অ্যাডভোকেটরা আর্গুমেন্ট করছে, তখন আমাদের রায়ের যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়, আপনারা দেখে নেবেন, সুমিত রায়ের যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়, তখন যখন সুমিত রায়ের অ্যাডভোকেটরা আর্গুমেন্ট করছে, তখন আমাদের যে অ্যাডভোকেট জেনারেল ছিলেন, মনু সিংভি বোধহয় মনে হয়, উনি বলছেন আমি প্রিপারেশন নিয়ে আসিনি। ওই অ্যারেস্ট করলেও জেলেও ভালোভাবেই থাকবে, এদেরকে কাস্টোডি ট্রায়াল করতে হবে। আপনার কেন হাসি লাগে আমি জানি না যে তোমরা এটা কিভাবে নেবে। তুমি লক্ষ্য করে দেখবে যে গরু পাচার, কয়লা পাচারের ক্ষেত্রে লালা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হালিশহর গেলেন এবং একজন তাদের দলের একজন কর্মী তার লকআপে তার মৃত্যু হয়েছে। সেই মানুষের মধ্যে একটা প্রচণ্ড তাকে দেখে বিক্ষোভ এবং উত্তেজনা, চোর চোর স্লোগান, তার গাড়িতে ইট মারা, কাঁদা ছোড়া, যেটার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এগুলো হচ্ছে বিজেপির চক্রান্ত, শুভেন্দু অধিকারীর চক্রান্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মেরে ফেলার জন্য একটা চেষ্টা। তো আজকে যেখানে অভয়ার মৃত্যুদিনের মতো একটা এরকম বাংলার অভিশপ্ত দিন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হালিশহর এই যে যাওয়া, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রাসঙ্গিক হতে চাইছেন রাজনীতি? আমি মনে করে থাকি বিরোধী দলে, যে কোনো গণতন্ত্র দেশে বিরোধী দলের একটা ভূমিকা থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন তো আর এমএলএও নয়, উনি চরম লজ্জাজনক পরিস্থিতি, মানে নিজের যে এখানে থাকে সেখানকার বুথেও হেরে গেছে, মানুষ এত ক্ষুব্ধ ছিল। আমরা এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে শ্রদ্ধা ভালোবাসাটা ছিল একেবারে উবে গেছে। উনি যেগুলো করছেন এখন সেগুলো করতেই পারে, কিন্তু মানুষ ওনাকে আর বিশ্বাস করে না। সত্যি বলছি, মানুষ একেবারে ওনার মুখ দেখলে যে মুখে প্রতিমার দর্শন আমরা দেখতে পারতাম, এখন সেই মুখটাকে মানুষ এখন প্রেতাত্মা মনে করে। প্রেতাত্মা, সোজা কথা বলছি, কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ডিউটি করেছি, আমি ওনার মানবিকতা অনেক জিনিস আমি দেখেছি। কিন্তু সেই মানুষটা, মনে আছে নদিয়া একটি মেয়ে, যে আজ থেকে 1993-তে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় তখন সেন্ট্রাল গভর্নমেন্টে ক্রীড়ামন্ত্রী ছিলেন, সেই মেয়েটি বধির ছিল, মানে কথা বলতে পারতো না, হ্যান্ডিক্রাফট টাইপের, সে মেয়েটা ছিল, তারই ছিল। তো ওনাকে নিয়ে আমাদের তখন বিরোধী ছিলেন, উনি রাজঘাট বিল্ডিংয়ে গিয়েছিলেন প্রতিবাদ জানাতে, ওনার চুলের মুঠি ধরে টেনে বের করে দেওয়া হয়েছে। এই তখন জ্যোতি বসু ছিলেন মুখ্যমন্ত্রী, টেনে বের করে দেওয়া হয়েছে। সেদিন আমার এত ভালো লেগেছিল যে নারীদের ইজ্জত রাখার জন্য ওনার এই লড়াইটাকে আমরা স্বাগত জানাই। সেই মহিলাই দেখুন আজকে কী কাণ্ড করে বসে আছে। অতএব এই যেগুলো করছে মানুষ আর বিশ্বাস করে না, আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, ওখানে যে গেল, ওখানে কি আপনার এই প্রেজেন্ট সরকার 144 ডিক্লেয়ার করেছে? শুভেন্দুবাবু যেখানেই গেছে সেখানে 144 ডিক্লেয়ার। হাইকোর্টের জাস্টিস ডিজি যাচ্ছে সন্দেশখালীতে, সেখানে 144 ডিক্লেয়ার করে দিয়েছে, যেতে দেওয়া হচ্ছে না। এবং শুধু তাই না, অ্যারেস্ট করে নিয়ে চলে এসেছে সন্দেশখালীতে। আজকে যে মুখ্যমন্ত্রী দেন চিফ মিনিস্টার গিয়েছিলেন, সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। ওনাকে এক মুহূর্তের জন্য দেখুন, অনেকে বিশ্বাস করে, অনেকে হইচই করে, অনেকে দেখতে হবে তারা কারা। আজকে যারা ওনার পক্ষে দাঁড়াচ্ছে, দাঁড়াতেই পারে,
কথা বলতেই পারেন, কিন্তু দেখতে হবে যে সাবজেক্ট ম্যাটার অ্যান্ড দ্য স্ট্যাটাস অফ দ্য পার্সন, তারা কারা, সেই লোকগুলো কোথায় থাকে এবং কোথা থেকে এলো, তাদের মধ্যে কতজন আবার ভারতীয় নাগরিক, এগুলো দেখার প্রশ্ন আছে। অতএব আমি মনে করে থাকি যে আজকে মুখ্যমন্ত্রী যে গেছেন, সত্যি তো এটা তো প্রতিবাদ হওয়া দরকার, কিন্তু উনি যে গেছেন ওনাকে আর কেউ বিশ্বাস করে না। ওর থেকে অন্য যে কোনো মানুষ, একজন সাহিত্যিক যদি যেত, ওখানে যদি আজকে অনেক এনজিও আছে যেত, সেটা গুরুত্ব ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেভাবে আজকে মৌলিক অধিকার খণ্ডন হয়েছে, যেভাবে হত্যা হয়েছে, যেভাবে হত্যা হওয়ার পরে কেসগুলো, আমি বলে দিই, আমি তোমাদের চ্যানেল থেকে বলছি, মিসেস মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে আপনাকে বলি, আপনি হচ্ছেন গিয়ে 10 কোটি, আপনি আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন গিয়ে 10 কোটি আমাদের এই বাংলার। যখন পার্টিতে বসবেন তখন আপনি পার্টির হচ্ছে গিয়ে কর্মী, কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে দীপঙ্কর বলে যে ছেলেটি আজকে কাকদ্বীপে তার মা বাবাকে খুন করা হলো, এবং আপনাদের তৃণমূলের ওরা সমস্ত তার জুড়িয়ে বলে দিল যে ইলেকট্রিফিকেশনে একটা এফআইআর করেছিল ছেলেটা, পরবর্তীকালে আরটিআই করে জানতে পেরেছিল যে ওইখানে কোনো কারেন্টই নেই। তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটাও অ্যারেস্ট করেননি। শুভেন্দুবাবু আজকে যখন উনি গণ আদালত না কি করেছেন, সেই দিনে তারপরে যখন ইনস্ট্রাকশন দিল, সেই এফআইআর নেম দেখো 10 জন অ্যারেস্ট হলে এখনও জেলে আছে। তমান্নার মা, মুসলিম খুব বলছেন, মুসলিম প্রীতি দেখাচ্ছেন আপনারা, হ্যাঁ, আর তমান্নার মা পাগলের মতো ছুটি হয়ে পাগলের নিয়ে ছুটছিল। আজকে থানায় বারবার যাচ্ছে যে আসামিরা ছুটছে, বাড়ি ঘর থেকে যাচ্ছে, একটাও অ্যারেস্ট করেনি সেইভাবে। আজকে উনিও মুখ্যমন্ত্রীর কাছে গেছেন, শুভেন্দু অধিকারীর কাছে, দেখুন কীভাবে অ্যারেস্ট করিয়েছে। আপনি দিব্যেন্দু বিশ্বাস কসবা অশোকনগরে, ছেলেটা প্রতিবাদী ছিল, আমার দিদির বাড়ি অশোকনগর, আমি দেখেছি ছেলেটা ড্রাগের বিরুদ্ধে, আপনার নারী পাচারের বিরুদ্ধে কীভাবে লড়াইটা করেছে। তাকে আবার সেদিনও বোধহয় বলেছে জ্যোতিপ্রিয় মল্লিক, দিন মিনিস্টার, ওনার ইনস্টিগেশনের জন্য খুন করা হয়েছে। সেই যে কেসটাতে পর্যন্ত আপনারা কিছু করেননি, আজকে শুভেন্দুবাবু সেই কেসে অ্যারেস্ট করাচ্ছে। অতএব ডিফারেন্স একই চেয়ার, একই ভারতীয় সংবিধান। আজকে উনি এই 2 মাস 3 মাসের মধ্যে সাধারণ মানুষের যে মনে হয় এটা নিয়ে অনেক আছে, আজকে এটা তোলাবাজি তুলছে, অমুক করছে, তমুক করছে, সাসপেন্ড হচ্ছে, কিন্তু যে বিষ বৃক্ষ তৈরি করে গেছেন, সেই বিষ বৃক্ষের ফল এখন তো এই সমস্ত গাছটাকে ফল রাখলে হবে না, গাছটাকে আপরুটেড করতে হবে, গোড়া থেকে আজকে বিচ্ছিন্ন না করলে কিন্তু এই পরিবেশ ফিরে আসবে না, কারণ বিষ দিয়ে গেছেন। মানুষ আজকে কি করছে, মানুষ চিন্তা করছে যে আমার যা কেস হোক, হাইকোর্টে না যাই ডিভিশন বেঞ্চে যাব, সুপ্রিম কোর্টে গিয়ে অ্যান্টিসেমিটিক বেল নিয়ে নেব, এবং ওখানে বিচারকরা পারে যে নট টু অ্যারেস্ট করতে পারবে না, কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারবে। তাহলে এখন টাকা আয় করতে হবে আমার, তা নয়তো আজকে সব্যসাচী দত্তর অবস্থাটা খালি দেখুন, আজকে তা নয়তো আপনারা ওই সুজিত বসু কাণ্ডটা দেখুন, তারপরে যে বীরভূমের ঘটনাটা দেখুন, কি নাম ওই টুলু ফুলু কি সমস্ত নাম, 100 কোটি টাকা দিয়ে মেয়ের বিয়ে হচ্ছে। একজন অনুব্রত মণ্ডলকে ছোটবেলা থেকে আব্বা ডাকতো, একটু খোঁজ দিন তো, হোয়াট ইজ দ্য রিলেশন ইন বিটুইন অনুব্রত মণ্ডল অ্যান্ড টুলু মণ্ডল না কি নাম ওর, নিজামুদ্দিন না কি নাম, একটু খোঁজ দিন তার সাথে রিলেশনটা কি। 100 কোটি টাকা দিয়ে মেয়ের বিয়ে হচ্ছে, বোম্বে থেকে সমস্ত শিল্পীরা আসছে, ওখানে ডিএম ঘুমিয়ে আছে, ওখানে এসপি ঘুমিয়ে আছে, খালি বলছে ওসি কী করছে। আরে ভাই, এসপি ইনভলভ, ডিএম ইনভলভ, আজকে ওখানে অ্যাডিশনাল এসপি ইনভলভ, তা তাদের এগেনস্টে কেন অ্যাকশন হবে না? কেন ডিআইবি রিপোর্ট দিল না যে একটা আনকল এই সমস্ত লোক কিছু করে না, সোর্স অফ ইনকাম, সে 100 কোটি টাকা দিয়ে বিয়ে দিচ্ছে। এখন দেখা যাচ্ছে 15 কেজি সোনা, নানা রকম 250 কেজি, 200-র উপরে গাড়ি এখন দেখা যাচ্ছে। কেন? দিস ইজ দ্য পলিসি অফ প্রেজেন্ট গভর্নমেন্ট। দুর্নীতিবাজ যারা, তাদেরকে। তা আমি আপনাদের থ্রু দিয়ে বলতে চাচ্ছি যে শুধু অ্যারেস্ট করলে হবে না, অ্যারেস্ট করে কোনো লাভ নেই। ওই অ্যারেস্ট করলে জেলেও ভালোভাবেই থাকবে, এদেরকে কাস্টোডি ট্রায়াল করতে হবে। আপনারা জানেন 3-4 দিন আগে পার্থ ভৌমিক থেকে পার্থ চ্যাটার্জি থেকে সব জামিন পেয়ে গেছে, সব আগেই ছিল, সব জামিন পেয়ে গেছে। 3 বছর 2.5 বছর ধরে থাকছে। অনুব্রত মণ্ডল তিহার জেলে থাকলো 2.5 বছর 3 বছর। দেখুন কাস্টোডি ট্রায়াল হচ্ছে না কেন? কাস্টোডি ট্রায়াল হবে না কী কারণে? দেখুন, আমরা একজন অর্ডিনারি সাব ইন্সপেক্টর থাকতে, আমরা অর্ডিনারি ইন্সপেক্টর থাকতে, আমি তো কাস্টোডি ট্রায়াল করেছি। আপনারা দয়া করে হাত জোর করে বলছি, আপনার গুগলসে গিয়ে অরিন্দম আচার্য এক্স ইন্সপেক্টর আপনারা দেখুন আমরা কিভাবে লড়াইটা করেছি, কিভাবে আমরা কনভিকশন করিয়েছি। আপনাদের আলিপুর কোর্টে একজন অরবিন্দ মিত্র বলে একজন অ্যাডভোকেট আছে, পিপি আছে, ওনাকে 10 লক্ষ টাকা পর্যন্ত অফার দেওয়া হয়েছিল
আমার গল্পটা ছেড়ে দিন, আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আমি আপনাদের বলছি সেই ছেলেটি পিপি কি দারুণ আজকে লড়াই করে আজকে কনভিকশনটা করিয়েছে। আমি তো বম্বেতে আমাকে তো খুনই করে দিত। তাহলে এই যে তদন্তর কথা আপনারা বলছেন বারবার, তদন্তটা এভাবে হয় না। তদন্তটা 4টে টেবিলের মতো ঠ্যাং থাকে, পা। ইনভেস্টিগেশন বাই পুলিশ, প্রসিকিউশন বাই প্রসিকিউটর, ডিটারমিনেশন বাই দ্য জাজেস ফর দ্য জাস্টিস, আর হচ্ছে গিয়ে ওই জেলে গেলে তাদেরকে রিহ্যাবিলিটেশনের প্রশ্ন। তো তদন্তটাই যদি ঠিক মতো না করে, এভিডেন্স যদি লোপাট করে দেয়, তাহলে পিপি বা কী করবে আর জাস্টিস বা কী করবে? তাহলে রুট হচ্ছে গিয়ে, গোড়াটা হচ্ছে গিয়ে তদন্ত করাটা। এই তদন্তটা যারা মেটিকুলাসলি না করে আজকে ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড করে, স্লিপ হোল্ড ম্যানার, মানে ঘুমন্ত অবস্থায় আজকে যদি তদন্তটা করে, হাইকোর্ট অনেক ক্ষেত্রে অর্ডার দিচ্ছে যে ওকে তদন্ত। হাইকোর্টে আমরা দেখেছি, আমি বলে দিচ্ছি 1994-95 দেখেছি যে যদি তদন্ত ঠিকমতো না হতো সেই ওসিকে সাসপেন্ড করে দিত এবং চাকরি থেকে বরখাস্ত করে দিত। ওসি জয়নগরকে চাকরি থেকে শেষই করে দিত। স্যার, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাড়ি থেকে বেরোন তাহলে ঢিল, কখনো হচ্ছে তার গাড়িতে কাদা ছোড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোলে তার মুখে ডিম মারা, তাহলে এদের যা কর্মকাণ্ড বা এদের যে দুর্নীতি, সেটা আজকে সাধারণ মানুষ এই জায়গায় পৌঁছে গেছে। কিন্তু তারা বারবার বলছেন বিজেপির চক্রান্ত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই স্পটে গিয়ে বলছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার চক্রান্ত, ইমিডিয়েটলি আমরা সিপি এবং ডিজির পদত্যাগ দাবি করছি। আমি একটা কথা বলি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন কিন্তু এমপি, সুপ্রিম কোর্টে যায় দেখবেন। আচ্ছা, আপনারা বলতে পারেন উনি যে চিৎকারগুলো লোকসভায় করে, মানুষ হাসছে না? অনেকটা সার্কাসের মতো লাগে। মানুষ কয়েকদিন আগে বলছে অনেকটা সার্কাসের মতো লাগে। এর সামনে সার্কাসে দেখবেন অনেক সময় সামনে পিছনে সব প্লেকার্ড নিয়ে ঘুরে বেড়ায়। আমি এটাই কারণে বলছি, এখন পর্যন্ত বাংলার স্বার্থে আজকে এখন পর্যন্ত কোনো অর্ডার করাতে পেরেছে এখানে? আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি একজন এমপি, উনি একজন অ্যাডভোকেট, ওনাকে রেসপেক্ট জানিয়ে বলছি। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যখন হত্যা করা হচ্ছে, সেই সময় যে স্টেট পুলিশ যখন নাকি ওয়াজ নট ক্যাপেবল টু ট্যাকল দ্য সিচুয়েশন, সেই সময় জনস্বার্থ মামলা হয়েছিল। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গিয়ে বলছে, মি লর্ড, স্টেট পুলিশ ইজ সাফিসিয়েন্ট টু কন্ট্রোল দ্য সিচুয়েশন, there is no need to provide central force. আপনি ভাবতে পারছেন? আর এদিকে গলা কাটছে, বাড়িঘর জ্বালাচ্ছে। হি ইজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি মনে করে থাকি এদের কোনো ভ্যালু নেই, এদেরকে মানুষ বিশ্বাস করে না। বরঞ্চ হ্যাঁ, এটা হয় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো বলে, আজকাল তো মানুষ ভানু বন্দ্যোপাধ্যায় নেই, রবি ঘোষ নেই, হাসি ফাসি চলে গেছে। আমরা হাসি, অনেকে হাসে, কারণ হাসলে পরে অক্সিজেন শরীরে বেশি যায়। এই কারণেই বলছি যে আজ পর্যন্ত বাংলার স্বার্থে এই এমপি যারা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন না, সেদিন বক্তব্য রাখছিল, একবারে ধুইয়ে দিয়েছে। একটা ইয়ং ছেলে, আসামের না মেঘালয় কোথাকার, একদম ধুইয়ে দিয়েছে যে আপনি বড় বড় কথা বলছেন, করাপশন করছেন, আপনি 36 লক্ষ টাকা দিয়ে আপনি ফ্লাইটে যাতায়াত করছেন, আপনি এখানে লোকসভায় দাঁড়িয়ে কথা বলছেন। সেম আপনার লজ্জা হওয়া উচিত। এসব যা বলেছে ওনাকে, উনি মাথা নত করে পরে বসেছিল, আমি দেখছিলাম লোকসভার এটা। অতএব আমার মনে হচ্ছে যে যারা এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখে অনেক, তো সত্যিই তো আমাদের অনেক কিছু করতে পারতো এই বাংলার স্বার্থে, কিচ্ছু করেনি এরা। কারণ এরা কিচ্ছু করেনি, বাংলার স্বার্থে সাথে ঝগড়া করে গেছে, চিৎকার করে গেছে। আরে ভাই, আপনাকে বলি, চিৎকারের দ্বারা যদি বাজিমাত করা যায়, তাহলে মহেন্দ্র কাপুর, কিশোর কুমার ভারতের প্রধানমন্ত্রী হতে পারে। একটা অর্ডার করাতে পারেনি আজ পর্যন্ত। শুধু হাইকোর্টে যাচ্ছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন, হারছে, আপনার ছেলে খেয়ে ঘুষগুলো নিচ্ছে। সুমিত্রাকে ঘিরে কেন এত বাড়ছে রহস্য? মানে সুমিত্রা তো আজকে দিতে, আমি তোমাকে বলি যে সত্যি আমারও হাসি পাচ্ছিল। কেন বলো তো? এটা শালবনির একটা কেস। শালবনি থানা কেস তদন্তে জানতে পারলো যে এই সুমিত রায় কোটি কোটি টাকা ওখান থেকে আয় করেছে। এবং কোথায় সে আছে? সে হচ্ছে গিয়ে খোঁজ দিয়ে ইন্টারনেটের মাধ্যমে টাওয়ার লোকেশন থেকে পায় হচ্ছে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেসিডেন্স। তুমি মিথ্যা কথা বলতে পারো, আমি মিথ্যা কথা বলতে পারি, কিন্তু টাওয়ার লোকেশন কখনো মিথ্যা কথা বলে, দ্যাট ইজ করোবোরেটিভ এভিডেন্স। তুমি এটা ভেবে দেখো, শালবনি থানা মেনটেনিং অল ফর্মালিটিস যখন এই টাওয়ার লোকেশন থেকে দেখে যখন অভিষেকের বাড়ি রেড করতে এলো, হাওয়া। তুমি ভাবতে পারছো? এবং যদি সর্ষের মধ্যে ভূত না থাকে, খবরটা পেলো কী করে? 1 2 নম্বর, 3 মাস ধরে আজকে পুলিশ পাচ্ছে না ওকে।
ফট করে চলে গেল হাইকোর্টে, যখন নাকি আজকে মেদিনীপুর কোর্ট থেকে যখন নাকি ও বেল ক্যান্সেল হাইকোর্টে গেল। এখন দেখতে হবে যে হাইকোর্ট হ্যাজ গট ফুল পাওয়ার, তাকে বলেছে যে সিআইডির কাছে তোমাকে অ্যাপিয়ার হতে হবে এবং উইদাউট এনি অ্যাডভোকেট, কোনো অ্যাডভোকেট নিয়ে যেতে পারবে না। আর দ্বিতীয় কথা, কতগুলো টার্মস করেছে। কিন্তু একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই অর্ডারটি কিন্তু ব্ল্যাঙ্কেট অর্ডার নয়। হোয়াট ইজ ব্ল্যাঙ্কেট অর্ডার? ব্ল্যাঙ্কেট অর্ডার থাকলে তোমাকে কিন্তু ওখানে আলাদা আছে যে কোনো কেসে কিন্তু, যে কোনো কেসে, শুধু এই যে শালবনী কেস না, অন্যান্য যে কোনো কেসও যদি থাকে তাহলে সুমিত্রাকে কিন্তু অ্যারেস্ট করা যাবে না। দ্যাট ইজ কল্ড ব্ল্যাঙ্কেট অর্ডার। সুপ্রিম কোর্ট কিন্তু ব্ল্যাঙ্কেট অর্ডার দেয়নি, পার্টিকুলার একটা কেসে দিয়েছে। এখন ডিউরিং ইনভেস্টিগেশন, ডিউরিং ইন্টারোগেশন যদি আমি অন্যান্য কেসগুলোতে পাই, আমি অ্যারেস্ট করতেই পারি, এরকম কিন্তু বান নেই। আমাদের সময় দেখেছি যে কোনো একটা তদন্ত কেসে করে যে হট করে একজন উকিল এসে বললো আমরা হাইকোর্টের শেল্টার নিয়েছি। হাইকোর্টের শেল্টার নিয়েছি তো কী হয়েছে? হাইকোর্টে কি অর্ডার আছে নট টু অ্যারেস্ট? দেখি কোথায় আছে, বলেন না, তাহলে অ্যারেস্ট করে দিয়েছি। ব্ল্যাঙ্কেট অর্ডার যখন নেই, আমি জানি না, আমি সিআইডিতে অনেক ভালো ভালো অফিসার আছে এখন, যিনি এডিজি আছেন, দারুণ, তারা কি করবে। কিন্তু আমার কাছে হাসি লাগে। কেন হাসি লাগে আমি জানি না, যে তোমরা এটা কিভাবে নেবে। তুমি লক্ষ্য করে দেখবে যে গরু পাচার, কয়লা পাচারের ক্ষেত্রে লালা, এই যে লালা ছেলেটি আজকে একটা চিটিংবাজ ছিল, একটা চোর, এই ছেলেটি আজকে 1300 কোটি টাকার মালিক হয়ে গেল। সিবিআই যখন ওকে খুঁজছে, ওকে 2 বছর ধরে খুঁজে পাচ্ছে না। দেখুন, 2 বছর ধরে সিবিআই ওই লালাকে খুঁজে পাচ্ছে না। হট করে আসানসোল কোর্টে সিবিআইয়ের বিচারের কাছে হাজির হয়ে গেল। এবং যেটা আমার কাছে খুব অবাক লাগে, সাধারণ মানুষের জিজ্ঞাসা, যে মানুষটাকে 2 বছর ধরে খুঁজে পাচ্ছে না, সেখানে ওখান থেকে জামিন দিয়ে দিল, যে কি পুলিশ আর কিছু অ্যারেস্ট করতে পারবে না। চিন্তা করে দেখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক সংখ্যক বিচারক, আমাদের বলা উচিত না, আমি সাধারণ মানুষের মুখে দিয়ে কথাটা বলছি, এক সংখ্যক বিচারক যারা নির্যাতনকারী, দুর্নীতিকারী, তাদের লক্ষ্য করার দিকে অনেক বেশি দৃষ্টি দিচ্ছে। আমার দেশ, আমার যে প্রাকৃতিক উপাদান দেশ শেষ করে দিচ্ছে, কয়লা, বালি, এগুলো তো প্রাকৃতিক উপাদান, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সদয় দেখাচ্ছে। এটা তো অদ্ভুত ব্যাপার। যে বিচারকের বাড়ির সামনে আজকে 10 লক্ষ 15 লক্ষ টাকা পাওয়া যায় এবং কাস্টোডিয়ান হচ্ছে, তালা চাবি রয়েছে, সেই বিচারকের সম্বন্ধে আমরা বলতে পারবো না কেন? সেও তো মানুষ, সেও তো বিচারক, সে এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কি করে কামাচ্ছে? অতএব আমার মনে হচ্ছে যে আজকে এই যে বিত্তবান বলছি যে তাদের ক্ষেত্রে আইনটা একটু অন্যরকম হচ্ছে না। অনেকে আপনারা ভেবে যাচ্ছেন জনস্বার্থ মামলা হাইকোর্টে যাচ্ছে, সুপ্রিম, আপনাদের কোনো আইডিয়া আছে ভাই জনস্বার্থ মামলা করতে কত টাকা লাগে? কজন ভালো অ্যাডভোকেট আছে বিনা পয়সা করে? প্রথম অ্যাপ্লিকেশন এবং সব কিছু করতে আপনার 10,000 টাকা খরচ করতে হবে। এবার ওটাকে ট্রেনে যাবে সুপ্রিম কোর্টে, ফ্লাইটে যাতায়াত, ট্রেনে যাতায়াতে কত টাকা লাগে? এই অভয়ার মা, আমি বলবেন আমি এখন বিজেপি বিরোধী, আপনি বলুন তো একটা কথা, অভয়ার মা বাবা নিজের টাকা খরচ করে যখন সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং একটা বার শুধু আমাদের অমিত শাহের কাছে দেখা করতে চেয়েছিল, সেই সময় কেন দেখা করেনি? তোমার মনে আছে বোধহয়? হ্যাঁ, তুমি অস্বীকার করতে পারবে? সেই সময় মিস্টার অমিত শাহ কেন দেখা করেনি? অন হিউম্যানিটিক্যাল গ্রাউন্ড, একটা অসহায় মায়ের তরুণী, একমাত্র কন্যা, কত কষ্ট করে তাকে ডাক্তার করেছে, কিভাবে হত্যা করেছে, তার মা একটুখানি দেখা করতে গিয়েছিলেন আমাদের গৃহমন্ত্রীর কাছে, দেখা করতে পারেনি। আর এখন দেখা করছে, এখন প্রধানমন্ত্রী ওনাকে প্রাণ ভরে আশীর্বাদ করছে, খুব ভালো, আমি তো ওনাকে রেসপেক্ট করি, নিশ্চয়ই করেছেন প্রাণ ভরে আশীর্বাদ, কিন্তু তখন করেননি কেন? তখন কেন সে আজকে পিলার টু পোস্ট, পোস্ট টু পিলার, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, অসহায় হয়ে কান্না করছে যে আমার মেয়েটার একটা জাস্টিস দিন? কি করে আজকে এই জিনিসটা হতে পারে? সাধারণ মানুষের এই প্রশ্নটাও তো রয়ে গেছে, এইটা ক্ষতর মধ্যে, বুকের মধ্যে রয়েছে। আজও মানুষ বলে সেই সময় মিস্টার অমিত শাহ কেন আজকে তাকে হি শুড গিভ পেশেন্ট হিয়ারিং কেন দেয়নি? এখন দিচ্ছে, এখন ভোট আসার পরে আমার দরকার ছিল বলে ভোট দরকার, মানুষ বলছে, আমি বলতে পারবো না এই কথাটা, কিন্তু মানুষ বলছে। এ কদিন ধরে এই আলোচনাটা হচ্ছে, 7 তারিখ থেকে আলোচনা হচ্ছে যে এখন অনেক কিছু হয়েছে, তখন কেন অমিত শাহ এটা ব্যবস্থা নেওয়া হয়নি? অতএব আমার মনে হচ্ছে স্টেট গভর্নমেন্ট এখন অনেক ভালো কাজ করছে। আমি খুব খুশি ব্যক্তিগত যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যেটা আছে NIA, সেটা এখন স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি স্টার্ট করেছে, গুন্ডা দমন আইনটা স্টার্ট করেছে। এগুলো দরকার ছিল। আমার যেন কোনো মনে শেষ করছি যে আইন 2 রকম আছে আমার দেশ, সেটা হচ্ছে আপনার আমার জন্য এক আইন, সোজা লক আপ হয়ে যাচ্ছে,
আর ওই আইনটাই যদি ওদের ক্ষেত্রে হয়, লক আপ হচ্ছে না, লটা কেঁপে যাচ্ছে। তার জন্য টাকা আয় করতে হবে, তার জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। আচ্ছা, আমি আপনাদের শেষ করছি একটা কথা বলি। আমার যেটা খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে এই যে সুমিত রায়ের যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়, আপনারা দেখে নেবেন, সুমিত রায়ের যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়, তখন যখন সুমিত রায়ের অ্যাডভোকেটরা আর্গুমেন্ট করছে, তখন আমাদের যে অ্যাডভোকেট জেনারেল ছিলেন, মনু সিংভি বোধহয় মনে হয়, উনি বলছেন আমি প্রিপারেশন নিয়ে আসিনি। ভাবতে পারছেন? একজন অ্যাডভোকেট জেনারেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উনি জানেন যে হু ইজ সুমিত রায়, উনি জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোটি কোটি টাকা ওর মধ্যে রয়েছে, উনি জানেন যে আজকে ওকে ধরতে পারলে পুলিশ ইন্টারোগেশন করলে সব তথ্য বের করতে পারে, অল ইন্ডিয়াতে প্রচার হয়ে গেছে। কিন্তু উনি যখন হিয়ারিং হচ্ছে, ডেট ফিক্সড হয়েছে অনেক দিন আগে, উনি ওখানে গিয়ে মিলর্ড আমি প্রিপারেশন নিয়ে আসিনি, আমার কাছে কোনো কাগজপত্র নেই, আমি ব্যাপারে হিয়ারিং করতে পারছি না। আপনি ভাবতে পারছেন? আজকে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিল যে আপনি যখন নিয়ে আসেননি, তাহলে আমি এই অর্ডার দিচ্ছি যে উনি ওই সিআইডিতে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত যাবে উইদাউট এনি অ্যাডভোকেট। কেন? আজকে উনি যদি স্ট্রংলি আর্গু করতে পারতো, বেলটা ক্যান্সেল হতে পারতো। এই ক্ষেত্রেও কিন্তু আমি আপনার বলছি, এই ক্ষেত্রে আমার কাছে সমস্ত পেপার আছে। অভয়ার কেসে সুপ্রিম কোর্টে যখন বিভিন্ন জায়গায় হয়েছে, এই কিন্তু অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে তার যে অ্যাসোসিয়েটস, তারা কিন্তু মামলাটা ভালোভাবে লড়াই করেনি। আমি বলছি তারা কিন্তু লড়াই করেনি। আবার বলে দিচ্ছি দর্শকবৃন্দ, এই মামলাটা, অভয়ার মামলাতে 100-150 কোটি টাকার ব্যাপার নয়, হাজার হাজার কোটি টাকার ডিল হয়েছে, হাজার হাজার কোটি টাকার ডিল হয়েছে। এবং সাধারণ মানুষ যেটা বলছে সীমা পাহুজা, সে 200 কোটি টাকা না, তার থেকে বেশি টাকা পেয়েছে। তা নয়তো এইভাবে মামলা ড্যামেজ করতে পারে না। আপনি আমার বক্তব্য, আপনি রিক্সাওয়ালা, তরকারিওয়ালা, তাদের কাছ থেকে শুনুন। কোটি কোটি টাকা, প্রায় 1000 কোটি টাকা আজকে ডিল হয়েছে এই কেসটা। স্যার, আপনার কি মনে হয় সুমিত রায়ের সূত্র ধরে শেষ পর্যন্ত কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানো সম্ভব? দেখো ভাই, তোমাদের একটা কথা বলি, যে গত পরশু দিন দেখলাম, আমি এটা জানতাম না, আমি জানতাম 12টা কেস। হাইকোর্টের বিচারক বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেসটা 16টা কেস। আরে বাপরে বাপ, 16টা কেস, একজন এমপির এগেনস্টে 16টা কেস। তাও দেখুন আজকে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে বেড়াচ্ছে, নানা রকম গল্প করছে। ভাবতে পারছেন? তাহলে 16টা কেস আছে, তাহলে 16টা কেস এখন পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না। চোর চুরি করেছে, নাম জানা যাচ্ছে, মাল রিকভারি হচ্ছে, কিন্তু সে চোরকে আর অ্যারেস্ট করা যাচ্ছে না। তো এর মধ্যে সরষেতে ভূত নয় কেন? হাইকোর্টের অর্ডার দেবে, সেই অর্ডারটা ইমপ্লিমেন্টেশন দায়িত্ব হচ্ছে কি গভর্নমেন্টের, প্রশাসনের। এখন এই নতুন যে প্রশাসন এসছে, এই নতুন প্রশাসনের আপ্রাণ চেষ্টা হচ্ছে, কিন্তু তো এটাও তো নানা রকম প্রশ্ন হচ্ছে। কেন প্রশ্ন হচ্ছে একটু বলে দিই। প্রশান্ত বর্মন বিডিও, আপনাদের মনে আছে আমি কোচবিহারে চাকরি করেছি, শিলিগুড়িতেও আমার জানাশোনা। এই প্রশান্ত বর্মন নিজে দাঁড়িয়ে থেকে আজকে স্বর্ণকারকে হত্যা করেছিল, এবং সেটা নিয়ে বিগত দিনের সরকারের আমলে নানা রকম হয়েছে, নানা পেপারে এসছে। এবং সেই কেসে হাইকোর্ট যখন বেল যায় প্রশান্ত বর্মন, হাইকোর্টে সেই তদন্তকারী অফিসার স্পেসিফিকলি বলে দিল যে হি ইজ দ্য প্রিন্সিপাল অ্যাকিউজড, যে সে মার্ডার করিয়েছে। বেল ক্যান্সেল হলো, এই সরকার চেঞ্জ হলো। আমরা বিগত দিনের সরকারে খুব সমালোচনা করেছি। দেখুন আজকে 2.5 মাস হতে চলেছে, এখন পর্যন্ত সেই হাইকোর্টে স্ট্রিক্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট বেল ক্যান্সেল করেছে, হাইকোর্ট সেদিনও একটা স্ট্রিক্ট অর্ডার দিয়েছে, এখন পর্যন্ত সেই প্রশান্ত বর্মন কিন্তু অ্যারেস্ট হয়। কেন? যে আজকে WBCS পরীক্ষায় ইংরেজিতে 0 পেয়েছিল, 0। কেন আজকে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে? কেন আজকে সেদিন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করার সময় আজকে পাবলিক যদি না ধরতো অ্যারেস্ট হতো? অতএব আমার মনে হচ্ছে যে এইসব ক্ষেত্রে এই জিনিসগুলো এখনও এই বিজেপি সরকার যে এখানে এসছে, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করছেন, মিস্টার শ্রমিক ভট্টাচার্য অনেক চেষ্টা করছেন, অনেককে এক্সপেল করছে, ডিসচার্জ করে দিচ্ছে পার্টি থেকে। কিন্তু এই জায়গাটা আনতে আপনাকে মনে রাখতে হবে যে পুলিশ বাহিনীকে আপনারা এখন বলছেন না নেড়ে চড়ে বসছে, অমুক করছে, একদম বলবেন না, একদম বলবেনই না। এই